বাংলাদেশ এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এই সম্পর্কে বলার আগে আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কারণ বাংলাদেশ নামটা যখন আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম অটোমেটিক্যালি এর সাথে যুক্ত হয়। কারণ তার বলিষ্ঠ নেতৃত্বে এবং তার সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষা যেটা করেছেন তার মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি আজ এই স্বাধীন বাংলাদেশ। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল শহীদদের যারা মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় দেশের জন্য তারা জীবন আত্মোৎসর্গ করেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগ এবং যাদের অংশগ্রহণ যুদ্ধে সেটার ফসলই কিন্তু আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ। আর আজকে যেহেতু আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, সো আমি যত শান্তিরক্ষী আছে পৃথিবীর সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে বা পঙ্গুত্ব বরণ করেছেন। আর ধন্যবাদ জানাতে চাই যারা বর্তমানে আমাদের জাতিসংঘ মিশনে নিয়োজিত আছে এবং পূর্বেও যারা নিয়োজিত থেকে আর্তমানবতার সেবায় বিশ্ব শান্তির জন্য তারা কাজ করে গেছে। আমি এখন মূল আলোচনায় ফিরে আসি। আপনি যেটা বললেন যে বাংলাদেশের যে সুনাম সাফল্য, এটা কিন্তু আমাদের আসলে গর্বের বিষয় এবং এটা কিন্তু একদিনে আসেনি। আমরা জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে অনেক দিন ধরে আমরা নিয়োজিত আছি এবং এটা আমাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্সের উপর বেস করেই কিন্তু আজকে জাতিসংঘ আমাদের উপর আস্থা রাখতে পেরেছে। এবং আমরা যদি মোটা দাগে বলতে চাই যে এই সাফল্যের পিছনে তিন ধরনের স্টেক হোল্ডার যারা আছে তাদের অবদান আছে। প্রথম স্টেক হোল্ডার হলো আমাদের যারা শান্তিরক্ষী, যারা অনগ্রাউন্ড ডিপ্লয় থাকে। আরেকটা স্টেক হোল্ডার হলো যারা মানে পরিকল্পনা করে এবং প্রশিক্ষণ প্রদান করে। আর থার্ড স্টেক হোল্ডার যারা, তারা হলো লিডারশিপ। আমি যদি লিডারশিপ দিয়ে শুরু করে একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে আবার ফিরে যেতে হবে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলতে হবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যখন কনস্টিটিউশন যেটা, সের মধ্যে কিন্তু আর্তমানবতার সেবায় আমরা সবসময় অংশগ্রহণ করব, এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা আছে। এবং 1974 সালে যখন জাতিসংঘ সাধারণ পরিষদে উনি যখন প্রথম বাংলায় বক্তৃতা দেন, সেখানে কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জিনিসটা উল্লেখ করেছেন যে আর্তমানবতার সেবায় বাংলাদেশ সবসময় অংশগ্রহণ করবে। সো এটা তার একটা ভিশন, তার যে দর্শন, এবং এই দর্শনটাকে সামনে রেখেই কিন্তু তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক কোনো মহলে যান, যখন শান্তি নিয়ে আলোচনা করেন, তখন কিন্তু উনি দৃঢ়চিত্তে বলেছেন যে বাংলাদেশ সবসময় শান্তি রক্ষায় অগ্রদূত থাকবে এবং শান্তি রক্ষার কাজে নিজেকে সবসময় নিয়োজিত করবে। সো তারই পার্ট হিসেবে কিন্তু আমরা সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, আমরা কিন্তু নিয়োজিত হয়েছি। এখন যদি আমি আমাদের সেনাবাহিনী লিডারশিপের কথায় আসি, আমাদের সেনাবাহিনীর প্রধান উনি একজন অত্যন্ত দূরদর্শী একজন লিডার আমাদের, যিনি সবসময় চান যে আমাদের দেশের সেনাবাহিনী তারা সবসময় শান্তিরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং খুব সাকসেসফুল হবে। এবং তার যে এই যে ফোকাসড উনি শান্তি রক্ষার পিছনে, এটার জন্য কিন্তু উনি অনেকভাবে কাজ করে যাচ্ছেন এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যেমন উনি যখন সেনাবাহিনীর প্রধান যখন যান, নিউ ইয়র্কে যান, ইউএন হেডকোয়ার্টার্সের যখন লিডারশিপের সাথে কথা বলেন, তখন কিন্তু স্যারের যে দ্বিপাক্ষিক আলোচনা হয় সেখানে কিন্তু স্যার সবসময় চান যে বাংলাদেশ কীভাবে আরও ভালো করতে পারে, আরও অতিরিক্ত শান্তিরক্ষী আমরা কীভাবে মোতায়েন করতে পারি, আমাদের কী কী এক্সপার্টিস দরকার আছে, সেই ভিশনটা কিন্তু ওখান থেকে স্যার নিয়ে আসেন। তাছাড়াও সেনাবাহিনীর প্রধান রেগুলার ভিত্তিতে কিন্তু আমাদের মিশন এলাকায় ভিজিট করেন এবং সেখানে যে সেই দেশের যে হোস্ট কান্ট্রি আছে তাদের লিডারশিপের সাথে দ্বিপাক্ষিক আলোচনা, তারপর ওখানে যারা জাতিসংঘ মিশনে যারা লিডারশিপ আছে তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং অনগ্রাউন্ড আমাদের যারা মানে শান্তিরক্ষী যারা আছে তাদের সাথে আলোচনা করে কিন্তু আমাদের কি রিকোয়ারমেন্ট, সাকসেসফুলভাবে শান্তি রক্ষা করতে গেলে আমাদের কী কী জিনিস দরকার, অস্ত্র অ্যামুনিশন, ইকুইপমেন্ট, কী ট্রেনিং দরকার, স্যার কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে এটা এক্সিকিউট করার জন্য স্যার কিন্তু সবসময় খুব ফোকাস থাকেন। এবং স্যার মানে তার নিজের যাওয়ার পাশাপাশি কিন্তু স্যার অন্যান্য আমাদের যে সিনিয়র লিডারশিপ আছে, চিফ অফ জেনারেল স্টাফ, কোয়ার্টার মাস্টার জেনারেল, অ্যাডজুয়েন্ট জেনারেল, তাদেরকেও কিন্তু সময়ে সময়ে বিভিন্ন মিশন ভিজিটে পাঠান এবং আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে
সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু উনি একত্রিত করে আমাদের যা লাগবে সাকসেসফুল শান্তিরক্ষা মিশন করতে আমাদের যা যা দরকার, এটা নিয়ে কিন্তু আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে কিন্তু উপস্থাপন করেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী সার্বিকভাবে আমাদের কিন্তু শান্তিরক্ষা মিশন যাতে সাকসেসফুল হয় সেই জন্য কিন্তু উনি আমাদেরকে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছেন। তো আমি বলবো যে আমাদের শান্তিরক্ষা মিশনের যে সাফল্য, এটার পিছনে লিডারশিপের এই যে অবদানটা, এটা কিন্তু অনস্বীকার্য। নিশ্চয়ই। সেকেন্ড স্টেক হোল্ডার যেটা আছে সেটা হলো যারা প্রশিক্ষণ প্রদান করে। তো আমাদের কিন্তু আর্মি হেডকোয়ার্টার্সে ওভারসিজ অপারেশন ডাইরেক্টরেট আছে, যেখানে আমাদের সবচেয়ে চৌকস অফিসার, অভিজ্ঞ অফিসার, তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং তারা কিন্তু একটা মিশনে কারা যাবে, কিভাবে মিশনটা পরিচালিত হবে, এটা নিয়ে পরিকল্পনা করে। সবার সমন্বিত পরিকল্পনার পর আমরা যখন আমাদের শান্তিরক্ষী সিলেক্ট করে কিন্তু আমরা বিপসটে পাঠাই, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং। এটা একটা আন্তর্জাতিক মানের মানে ইনস্টিটিউশন, যেখানে শান্তি রক্ষার সকল ধরনের ট্রেনিং দেওয়া হয়। সো ওখানে যখন যায় আমাদের কিন্তু এই শান্তিরক্ষী যারা যায় তারা 9 থেকে 1 বছর আগে তাদেরকে জানানো হয় এবং তাদের ক্লোজ করে এবং 1 বছর ধরে ট্রেনিং চলে। এই ট্রেনিং হতে হতে কিন্তু তারা প্রফেশনালি খুব সাউন্ড, তারা যখন ডেপ্লয়মেন্টের আগে কিন্তু তারা খুবই মানে প্রশিক্ষিত সৈনিক হিসেবে যাবার সুযোগ পান। আচ্ছা, আর থার্ড স্টেক হোল্ডার যেটা ইন্ডিভিজুয়াল যখন যায় তখন কিন্তু তারা একজন প্রশিক্ষিত সৈনিক, তার কিন্তু বেসিক সোলজারিং ট্রেনিং যেটাকে আমরা গ্রিন ট্রেনিং বলি সেটা তাদের করা থাকে। তারপরে বিপসটে তারা ব্লু ট্রেনিং করে, মানে স্পেসিফিক যে মিশনে যাবে সেই মিশন রিলেটেড, মিশনের প্রতিকূলতা কী, মিশনে কী কী চ্যালেঞ্জ আসতে পারে এটা করে। আর তাছাড়াও আমাদের যারা শান্তিরক্ষী যায় আমাদের কিন্তু খুব বড় একটা এক্সপিরিয়েন্স হয়। আমরা ইনএইড টু দি সিভিল পাওয়ারে যখন সেনাবাহিনী মোতায়েন হয় তখন কিন্তু আমরা এই যে মানুষের দুঃখ দুর্দশা এই জিনিসগুলো আমরা কাছে থেকে দেখি, আমরা এখানে পার্টিসিপেট করি, আমরা তাকে সহায়তা করার চেষ্টা করি। শান্তিরক্ষীরা যখন অন্য দেশে যায় বিপদসংকুল পরিবেশে, তাদের যে মানে প্রবলেমগুলো আছে এটা কিন্তু আমরা নিজের মতো মনে করে আমরা এটাকে সাপোর্ট করি। এবং এই কারণেই দেখা যাচ্ছে যে আমরা শান্তিরক্ষীরা যে হোস্ট নেশন আছে তারা আমাদেরকে অত্যন্ত পছন্দ করে, তারা জানে যে আমরা তাদের জন্য কাজ করতে এসেছি, আমাদের কোনো অন্য কোনো বেনিফিট নাই, যার ফলে আমরা কিন্তু আজকে খুব সাকসেসফুল হয়েছে আমি মনে করি। আমি প্রথম মিশন করেছি 2005 সালে, এটা সুদান, তখনও সাউথ সুদান হয়নি, মানে নর্থ সুদান সাউথ সুদান হবে এরকম একটা যখন কনফ্লিক্ট ছিল তখন ওই সময় রেফারেন্ডাম চলছিল এবং আমরা মানে ফার্স্ট বাংলাদেশ ব্যাটালিয়ন হিসেবে আমরা প্রথম শান্তিরক্ষী টিম আমরা কিন্তু ওখানে যাই। আমরা মেইনলি আমাদের এটা ছিল যে রেফারেন্ডাম যেটা হচ্ছে সেটা আমরা মনিটরিং এবং ভেরিফিকেশনের যে কাজটা আমাদের ছিল সেটাতে। তো চ্যালেঞ্জ যেটা ছিল যে প্রথম মিশন, মানে আমরা যখন গেলাম, আমাদের অ্যাডভান্স পার্টি যখন গেল তখন আসলে ওখানে থাকার কোনো জায়গা নাই, কোনো কোঅর্ডিনেশন নাই। হ্যাঁ, আমরা 200 জনের একটা টিম গেলাম, যাওয়ার পরে আমাদেরকে মানে জাস্ট একটা খালের পাশে জঙ্গলের মধ্যে আমাদেরকে স্পেস দেখিয়ে দিল যে এইখানে বাংলাদেশি কন্টিনজেন্ট থাকবে। সো আমরা ওইখানেই মানে আমাদের যারা সৈনিক ছিল, আমরা অফিসার ছিলাম, আমরা 4-5 জন অফিসার ছিলাম আর বাকি সৈনিকরা ছিল, সবাই মিলে আমরা ঘাস টাস পরিষ্কার করে ওখানে তাঁবু টাঙ্গিয়ে আমরা থাকা শুরু করলাম। এবং তার কিছুদিন পরে দেখা গেলো যে ওই জায়গাটা বললো যে না, এই জায়গাটাতে থাকা যাবে না, তোমাদের আরেকটা জায়গা আমরা চেঞ্জ করব। বিকজ আমাদের ওই সময়টা তখন জুবা এয়ারপোর্ট সিকিউরিটি আমাদের দেওয়ার প্রয়োজন পড়লো, সেটা একটু দূরে ছিল। সো আমাদেরকে বললো যে তোমরা এই জায়গা থেকে লোকেশন চেঞ্জ করে এয়ারপোর্টের পাশে এসে থাকবে। সো আমরা আবার লোকেশন চেঞ্জ করলাম, করে এয়ারপোর্টের পাশে এসে আবার ক্যাম্প বানালাম। আবার ঘাস পরিষ্কার করতে না, ওখানে ঘাস ছিল না, ওখানে আবার পুরো মানে মরুভূমির মতো একদম মানে ওপেন স্পেস। তো ওখানে আমরা তাঁবু করে থাকলাম আর কি। এবং আমাদের এই অ্যাডভান্স পার্টি আমরা 6 মাস ছিলাম এবং 6 মাস পরে আমাদের মেন বডি আসলো। সো তারপরে যখন 1 বছরের শেষের দিকে তখন বলে যে ঠিক আছে, এখন তো রানওয়েটা ফাংশনাল হয়ে গেছে, এখন আর তোমরা রানওয়ের পাশে থাকতে পারবে না, তোমরা এখন থার্ড আরেকটা জায়গায় রানওয়ে থেকে দূরে আরেকটা ক্যাম্প করতে হবে। সো বাই দিস টাইম আমাদের ওখানে ব্যান্ডব্যাটের সাথে সাথে আমরা একটা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন গিয়েছিল। সো তারা তখন আমাদের জন্য অ্যাকোমোডেশনের প্লেসটা করলো এবং ওখানেও যে আমরা শুরুতে তাঁবুতেই থাকলাম। আমি যেহেতু প্রথম ব্যাটালিয়ন, ওখানে ইউএনের কোনো কনস্ট্রাকশন ছিল না। সো আমাদের এই 1 বছর আমরা তাঁবুতেই ছিলাম এবং যেটা ওখানে সবচেয়ে বড় যে ঝামেলাটা হতো, খুব জোরে বাতাস হতো, বাতাস হলে তাঁবু পুরো উড়ে যেত এবং ভেঙে যেত। যখন বৃষ্টি হতো দেখা যাচ্ছে এক টানা 24 ঘন্টা 36 ঘন্টা বৃষ্টি হচ্ছে এবং আমাদের যেহেতু এটা মানে গ্রাউন্ড ভিজে গেছে, কাদা কাদা হয়ে গেছে। সো এইটা ছিল আমাদের অ্যাকোমোডেশনটা ছিল বিশাল চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জটা ছিল খুব টেম্পারেচার। আমরা যখন মানে রানওয়ের পাশে ছিলাম তখন অ্যাভারেজ টেম্পারেচার ধরেন যে 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। বাট সুবিধা আবার ছিল যে বাতাস হতো, মানে ওরকম সোয়েটিং হতো না, বাট মানে টেম্পারেচার অনেক বেশি ছিল। স্থানীয় মানুষজন আপনাদেরকে কিভাবে সেখানে আপনাদের সাথে সমন্বয় করতেন এই বিষয়গুলো?
মানে ওখানে আমরা যাওয়ার পরে তো ইউএন হেডকোয়ার্টারের একটা স্ট্রাকচার, ওখানে যে সেক্টর হেডকোয়ার্টার তার একটা স্ট্রাকচার ছিল, মানে আমাদের হেড অফ অফিস ছিল এবং অন্যান্য অর্গানাইজেশন থেকেও তারা ছোট ছোট স্কেলিটন এলিমেন্ট তারা ছিল। বাট আমরা ফোর্স প্রোটেকশন হিসেবে আমরাই ফার্স্ট ব্যাটালিয়ন গেলাম। সো এখানে মানে অফিসের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হতো, কারণ আমরা একটা অফিস কমপ্লেক্স, আমাদের কমন কমপ্লেক্স ছিল, আমরা আমাদের অ্যাকোমোডেশন থেকে অফিস কমপ্লেক্সে যেতাম, ওখানে সবাই থাকতো, বাট খুবই স্কেলিটন ফোর্স। আমরা তখন জাস্ট ভেরিফিকেশন অ্যান্ড মনিটরিং এটাই আমাদের কাজ ছিল। আর লোকালদের সাথে আসলে ওই সময় আমাদের ওইভাবে ইয়ে করা হয় নাই, কারণ রেফারেন্ডাম কি হবে, তারা কি এই যে দুইটা দেশ ভাগ হয়ে যাবে এটাতে ইয়েস বলবে নো বলবে, এটা নিয়ে লোকজনদের মধ্যে খুব বেশি তেমন ইয়ে ছিল না, বা পলিটিক্যাল পার্টিরও খুব বেশি ওই সময় যে মানে কনফ্লিক্ট ওরকম ছিল না, মানে এটা লাস্ট ইয়ার। সো আমরা যখন 2005-এর শুরু করলাম, 2006-এর অগাস্টে আমরা চলে আসলাম, তারপরে তো রেফারেন্ডাম ইয়ে হয়ে গেল যে দুইটা দেশ ভাগ হয়ে যাবে। সো এখানে তারপরে তারা ভাগ হয়ে গেল এবং 2009-এর পরবর্তী যে মিশনগুলো শুরু হলো, আমরা 6, 7, 8 আমরা 6-এ আমরা রেফারেন্ডামটা মনিটর করলাম, 7-এ যে মানে এখানে ইলেকশনের একটা প্রসেস শুরু হলো, 8-এ ইলেকশন হলো এবং 9 থেকে তখন দুইটা দেশ ভাগ হয়ে গেল। তখন এই মিশনটা আবার রিনেমড হয়ে আনমিস মানে UNMISS হয়ে গেল সাউথ সুদান জুবাতে। সো এটা মানে খুবই একটা চ্যালেঞ্জিং মিশন ছিল আর কি, মানে আমার মতে যে ফার্স্ট যেহেতু গিয়েছি মানে নাথিং ওয়াজ রেডি, সো উই হ্যাড টু স্টার্ট ফ্রম জিরো আর কি। আমরা যদি ফোর্স রেশিওতে যাই, যে আমাদের এখন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 6000-এর বেশি ফোর্স ডিপ্লয়েড আছে, বাট আমরা যদি লিডারশিপের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের মোট 7 জন অফিসার আছে, একজন ফোর্স কমান্ডার উনি মেজর জেনারেল র্যাঙ্কের, আর বাকি 6 জন আছে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের। সো এদের মধ্যে প্রত্যেকটা মিশনেই একজন করে সেক্টর কমান্ডার হিসেবে আছে একজন ফোর্স কমান্ডার এবং একজন ইউএন হেডকোয়ার্টার্সে ওটা চিফ অফ স্টাফ বলে, উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল। সো টোটাল আমাদের 7 জন আছে লিডারশিপ রোলে। এটা যদি আমরা ফোর্স রেশিও দিয়ে চিন্তা করি তাহলে এটা অবশ্যই একটু কম। আমরা যেহেতু শীর্ষ শান্তিবাহিনী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ, ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি, সো আমাদের হয়তো রেশিওটা আর একটু বেশি হলে ভালো হতো বা এটা হয়তো যুক্তিসঙ্গত হতো। বাট ডেফিনেটলি ইউএন তো কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যায় এবং তাদের খুব ট্রান্সপারেন্ট সিলেকশন প্রসেস, তো এখানে আসলে কোয়ালিফাইড লোক প্রিপেয়ার করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমাদের বর্তমান সেনাপ্রধান স্যার তার দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা যাতে মানে সবসময় আমাদের এই অফিসারদেরকে প্রিপেয়ার করি আর কি। যেমন ধরেন যে একজন অফিসার যে কোনো একটা মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে গেছে, কন্টিনজেন্ট কমান্ডার মিশন শেষ করার পরে যখন সেক্টর কমান্ডারের ভ্যাকেন্সি আসবে ওই মিশনেই, তখন আমরা তাকে নমিনেট করব, সো দ্যাট হি হ্যাজ আপার হ্যান্ড, কারণ মিশন সম্বন্ধে অভিজ্ঞতা আছে, মিশন সম্বন্ধে জানে এবং সেটাতে তাকে সেক্টর কমান্ডার হিসেবে ওখানে সিলেকশনের জন্য তাকে খুব হেল্প করবে। এবং সিমিলারভাবে ব্রিগেডিয়ার র্যাঙ্কে উনি যদি সেক্টর কমান্ডার হিসেবে থাকেন, ফোর্স কমান্ডার হিসেবে যখন মেজর জেনারেলের ভ্যাকেন্সিটা আসে তখন তাকে আমরা ওই অফিসারটাই সময়ের সাথে যদি মেজর জেনারেল হয় তাহলে তাকে আমরা আবার নমিনেট করব অ্যান্ড হি উইল গো, মানে হিজ মানে প্রবাবিলিটি অফ সিলেকশন ইজ মোর। এবং একটা অফিসার যখন ফিল্ডে এইভাবে করে 1, 2, 3 ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট যখন হেল্ড করে, তখন তাকে হেডকোয়ার্টার্স লেভেলে ডেপুটি মিলিটারি অ্যাডভাইজার বা মিলিটারি অ্যাডভাইজার এই ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলো তার জন্য আবার ইজি হয়ে যায়। এটা আমি খুব কাছ থেকে দেখেছি, কারণ আমার অভিজ্ঞতা আছে যে আমি 3 বছর মানে ইউএন হেডকোয়ার্টার্সে আমি ডেপুটেশনে ছিলাম। আমি ওখানে ফোর্থ জেনারেশনের একজন মিলিটারি প্ল্যানিং অফিসার ছিলাম, আমি লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে। সো ওখান থেকে আমি দেখেছি যে এই জিনিসটা আছে এবং সেনাবাহিনীর প্রধান এই জিনিসটা খুব সুন্দরভাবে এটা উনি ফোকাস করেছেন এবং এখন আমরা পাইপলাইনে এরকম প্রিপারেশন নিচ্ছি এবং আমরা প্রিপেয়ার করছি এবং ইতিমধ্যে আমরা কিছু ফলো পেয়েছি। যেমন একজন ব্রিগেডিয়ার জেনারেল অলরেডি তিনি ব্রিগেডিয়ার জেনারেল থাকা অবস্থাতেই ইউএনের 2টা অ্যাপয়েন্টমেন্ট উনি হেল্ড করেছেন, একটা ডেপুটি ফোর্স কমান্ডার, একটা ফোর্স কমান্ডার। তার মানে আমরা যখন একজন অভিজ্ঞ কাউকে আমরা যখন এমপ্লয় করছি, তাকে নমিনেট করছি, তখন আমাদের সাকসেস রেটটা বেড়ে যাচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস সময়ের সাথে সাথে আমরা যদি এটাকে কন্টিনিউ করি তাহলে আমাদের ইনশাল্লাহ লিডারশিপ লেভেলে আমাদের সংখ্যা আরও বাড়বে।